নমস্কার বন্ধুরা। পুজোটা চলে গেল, দিওয়ালিও চলে গেল, চারিদিকটা যেন কেমন শান্ত হয়ে গেছে, কিন্তু আমাদের আড্ডা বা গল্পটা কিন্তু থামা একদম উচিতই নয়। তা বন্ধুরা, আছো কেমন তোমরা? আমি কিন্তু আজ চলে এসেছি একটা নতুন গল্পের সন্ধানে এবং খুঁজে নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে। আহ কদিন আগে গল্পটা পড়ছিলাম। গল্পের লেখনীতে আছেন শুভব্রতা রয়। গল্পের নাম হচ্ছে অচেনা। টুং করে আওয়াজ হলো মোবাইলে। অর্চি মুখ ঘুরিয়ে দেখলো ওর বন্ধু রাজা ওকে মেসেজ করেছে। লিখেছে, শোন, ইউনিভার্সিটির পুরনো বন্ধুদের নিয়ে একটা গ্রুপ খুলেছি, তোর নাম্বারটা দিয়ে দিচ্ছি। অর্চি এক পলক ভেবে অনেক কিছু মনে পড়ে গেল। বাপ্পা, 12 বছর আগে সেই কবে এমএসসি, ডক্টরেট, আজ তাদের সব খুঁজে বের করেছে রাজা। বাহ, খুব ভালো। বললো হ্যাঁ হ্যাঁ, লিখে দিল। ইয়েস, আমার নামটা দিয়ে দিস কিন্তু ভুলিস না। অর্চিষ্মান ব্যানার্জি কলকাতা ইউনিভার্সিটির বেশ উজ্জ্বল ছাত্র ছিল একসময়। 12 বছর আগে এমএসসি কমপ্লিট করে, তারপর ডক্টরেট করে, একটি রিসার্চ করে, ডক্টরেট করে, সমস্ত কমপ্লিট করে চলে যায় আহমেদাবাদের একটি কোম্পানিতে চাকরি করতে। ওখানকার একটি ওষুধের কোম্পানিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট থাকে তার হেড হয়ে। অনেকগুলো বছর কেটে গেছে তার মাঝখানে। গ্রুপটা তৈরি হলো। পুরনো সমস্ত বন্ধু, তমাল, বাসন্তী, সুলেখা, আরো অনেক নাম মনে পড়ছিল, যারা সবাই জুড়ে গেল। গল্প জমে উঠল। একা ফ্ল্যাটে থাকে অর্চিষ্মান, নিজের সমস্ত কাজ নিজেই করে। মা মারা গেছেন, বাবা একলা থাকেন কলকাতায়। মাঝে মাঝে যাওয়া হয় বা উনিও কখনো কখনো আসেন। বয়সটা তো কম হলো না, মনে মনে ভাবছিল অর্চিষ্মান। প্রায় 35। একদিন অফিস থেকে ফিরে গ্রুপের সবার প্রোফাইল পিকচার গুলো ঘেঁটে ঘেঁটে দেখলো সেই তখনকার সারল্যটা কোথায় যখন হারিয়ে গেছে সবার মুখে। আছে অনেকটা ম্যাচিওরিটি, বা কারো কারো মুখে চিন্তার বলি রেখা। একটু একটু। সময়টা সত্যি অনেক বড় জিনিস। রোজই অফিস থেকে এসে বেমক্কা ফোনটা হাতে নিয়ে ইচ্ছে করে সবার সাথে একটু একটু কথা বলতে। একদিন হঠাৎই অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে দেখলো সেখানে লেখা রয়েছে, ওয়েলকাম টু দ্য গ্রুপ। আত্রি নামটা দেখার সঙ্গে সঙ্গে কেমন যেন বুকের সেই চিনচিনে ব্যথাটা বেড়ে উঠল। ঠিকই ধরেছেন, পুরনো ব্যথা। আমাদের কলেজ জীবনে এরকম সবারই কেউ না কেউ থাকে, তাই না? তাই অর্চিষ্মানেরও তেমনটাই ছিল। অর্চিষ্মান দেখলো তার নাম্বারটা অ্যাড হয়েছে। খুলে দেখলো তার কোনো ডিপি দেওয়া নেই। ডিপিতে কিছু শিউলি ফুলের ছবি দেওয়া রয়েছে। কত কি মনে পড়ে গেল অর্চিষ্মানের। একটা সিগারেট ধরিয়ে চলে গেল বারান্দায় তখন মেঘলা আকাশ, আলো নিভে আসছে, সন্ধ্যের আলো পুরোটাই পড়ে গেছে। মনে পড়লো ওর সঙ্গে প্রায়ই কথা হতো কলেজে। খুব ঝলমলে উজ্জ্বল একটি মেয়ে ছিল, মাজা রঙে, টানা চোখে, আর হাসিতে খুশিতে পড়াশোনায় সব দিকে যেন এগিয়েছিল। বেশ ভাল লাগতো। কিন্তু অর্চিষ্মান ছিল খানিকটা লাজুক, মুখ চোরা গোছের। ভালো লাগলেও কোনো সময় গিয়ে বলার ইচ্ছে হলো কেমন যেন বলা হয়ে উঠছিল না। পড়াশোনায় দুর্দান্ত সবাই, অর্চিষ্মান, তারপর ওর বন্ধু আত্রি, আরো 2-3 জন ছিল যারা খুব উজ্জ্বল স্টুডেন্ট ছিল। ফলে পড়াশোনার পেছনে অনেকটা টাইম চলে যেত। কিন্তু ইচ্ছে প্রায় হতো গিয়ে বলে যে ভালো লাগে বা ভালোবাসতে শুরু করেছি, বা এমনি কোনো অনুভবের কথা, কিন্তু সেটা তো বলা হয়ে উঠছে না। যাই হোক, এই করতে করতে কখন যে ফাইনাল ইয়ারে পৌঁছে গেল কে জানে। অর্চিষ্মানের বন্ধু রাজা হঠাৎই একদিন হন্তদন্ত হয়ে এসে বলল, এই জানিস অর্চিষ্মান, ওই আমাদের যে আত্রি না প্রেম করে, ওর একটা অ্যাফেয়ার চলছে, আর সেটা সিরিয়াস। একটা অদ্ভুত দুমড়ে মুচড়ে গেল ভেতরটা। মনে হলো সময়টা থেমে গেছে। খুব কষ্ট করে নিজের অভিব্যক্তি গোপন করে বন্ধুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, না না, এসব মিথ্যে কথা হবে। কেন, কার সাথে? আরে নীলাঞ্জন রে, খুব ব্রাইট স্টুডেন্ট। আরে ফিজিক্স ডিপার্টমেন্টের, দেখেছিস না? খুব হ্যান্ডসাম তো। অর্চিষ্মান মুখ নিচু করে বলে, পাকা খবর তো? হ্যাঁ হ্যাঁ, সুদীপারে, ওর প্রিয় বান্ধবী, মানে তোর পাত্রেই প্রিয় বান্ধবী, সেই খবর দিয়েছে। অর্চিষ্মানের যেন মনে হয়
মনের গড়া পৃথিবীটা কোথায় চুরমার হয়ে যায়। কত সময় হেসে হেসে ওর সঙ্গে আত্রেই গল্প করেছে, ও আশার আলো দেখতে পেয়েছে, কিন্তু আজ যেন সব আশা চলে গেল। বেশ কিছুদিন ইউনিভার্সিটি আসলো না, ইচ্ছেই করলো না। তারপর খুব মন দিল পড়াশোনায়। ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষায় প্রথম হলো ওর চিসমান, দ্বিতীয় হলো ওদের বন্ধু তমাল, এবং তৃতীয় স্থান অধিকার করলো আত্রেই। তারপর লাইনগুলো সবার কোথায় যেন ছড়িয়ে গেল। ওর চিসমান চলে গেল করতে ডক্টরেট, আর চণ্ডীগড়ে ফেলোশিপ নিয়ে চলে গেল আত্রেই। আর তমাল, সে তো আমেরিকা চলে গেল। তারপরে আর খবর নেওয়া হয়নি। আজ এতগুলো গল্প চোখের সামনে এসে গেল শুধুই একটা নাম আর নাম্বার দেখে। খুব ইচ্ছে করলো একটা ফোন করে, কিন্তু নিজেকে সংযত করলো। ভাবলো গ্রুপে মেসেজ করবে নাকি পার্সোনালি মেসেজ করবে। নিজেকে বোঝাতে হবে তো। একটা কথা মনে মধ্যে খুললো যে হ্যাঁ, আলাদা করে আমি তো মেসেজ করতেই পারি, আমি তোর বন্ধু, বন্ধু বন্ধুর খোঁজ খবর কি নিতে পারে না। এসব মনো চলতে লাগলো। কখন যে সিগারেটটা শেষ হয়ে আগুনটা প্রায় হাত ছুঁই ছুঁই লক্ষ্যই করেনি। নিচে ফেলে পা দিয়ে দুমড়ে ঘরে আসার জন্য মুখ ফেরালো। বাইরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, রাত অনেকটা। পাশের বাড়ির বাচ্চাটাকে তার মা ঘুমানোর জন্য বারবার ডাকাডাকি করছে, ওরে টোটন ঘুমোতে চল, কি করছিস। আওয়াজ ভেসে আসলো। দরজা বন্ধ করে রাত্রের খাবার নিয়ে বসলো ওর চিসমান। আরো মনে পড়ছিল বান্ধবীর কথা। আত্রেই সেই মুখখানা, কি হাসি খুশি মেয়ে, এক প্রাস প্রাণ। ওর সাথে কথা বললেই মনে হতো ভীষণ পজিটিভিটি, ভীষণ ভালো লাগতো। আর মনে হতো এমন একটা লাইফ পার্টনার যদি সারা জীবনের জন্য নিজের কাছে রাখা যায়, কি মজা বলুন তো। এমনি ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো, মনেও থাকলো না। অফিস যাওয়ার সময় পরদিন থেকেই কেমন একটা বুকের ভেতর ধুকপুক করছিল মেসেজ করার জন্য। মেসেজটা লিখেই ফেললো, কিরে কেমন আছিস রাত্রি, অনেকদিন তোকে দেখি না, কথাও হয় না, খুব ভালো লাগলো তোকে গ্রুপে আসতে দেখে, ভালো আছিস তো, কোথায় আছিস। এরপরে দুদিন কেটে গেল। আত্রেই সিন করেছে দেখলো, কিন্তু কোনো উত্তর দেয়নি। তাতে মনটা একটু কষ্ট তো হচ্ছে, এক্সপেকটেশনও আছে, কিন্তু বেশি ওটা নিয়ে ভাবলো না। কারণ একা থাকতে থাকতে আর ওর চিসমানেরও কিন্তু অভ্যাস হয়ে গেছে একা থাকার সঙ্গে বন্ধুত্ব। আর আজকে ওর ইসরায়েলের থেকে একটা টিম এসেছে, ওদের কোম্পানির সঙ্গে টাই আপ হবে। যদিও বসের সঙ্গে এ নিয়ে অনেক আলোচনা হয়েছে, তাও মনের মধ্যে অনেক কিছু চলছে। তারও প্রেজেন্টেশন আছে, আরো অনেক কিছু। চলে গেল অফিসে, মনে কিছুই থাকলো না। আর দুদিন কেটে গেছে, মেসেজ গেছে, কোনো রিপ্লাই আসেনি। হয়তো বিবাহিত জীবনে নীলাঞ্জনকে নিয়ে খুব ব্যস্ত। এসব নানা কথা ভেবে আর বিরক্ত করলো না। দুদিন পরে একদিন রাত্রিবেলা বসে বসে একটি সিগারেট খাচ্ছিল, হঠাৎ টুং করে আওয়াজ হলো। ফোনের দিকে তাকিয়ে দেখলো মেসেজটা কিন্তু এসেছে আত্রের তরফ থেকে। আমি ভালো আছি, বেশ আছি, খুব ভাল লাগলো তুই মেসেজ করেছিস। তুই কেমন আছিস? আমি এখন গোয়াতে থাকি। উত্তরটা দেখে ভীষণ ভালো লাগলো। সঙ্গে সঙ্গে লিখলো, গোয়া, সে তো খুব ইন্টারেস্টিং জায়গা। বাহ, তুই নিশ্চয়ই নীলাঞ্জনের সঙ্গে খুব সুখে সংসার করছিস। তা তুই কোনো কাজকর্ম করিস, নাকি নীলাঞ্জনকে সামলাতে সারাদিন চলে যায়। এরপরে একদিন কেটে গেল, উত্তর আসেনি। মনের মধ্যে খুঁজখুঁজ হয়েছে, কিন্তু তারপর মনে হয়েছে ও তো কারো স্ত্রী, হয়তো সন্তানও হয়ে গেছে, ব্যস্ত আছে, নিজের কাজও নিশ্চয়ই আছে। এসব ভেবে আর লেখা হয়নি। তারপর নিজেকে বুঝিয়েছে যে আমি লিখবো, ও উত্তর না দিলে না দিক, আমার বোধটা তো আমাকে জানাতে হবে। তারও একদিন পরে আবার রিপ্লাই আসে, না রে, আত্রের তরফ থেকে নীলাঞ্জনের সাথে আমার কি খবর আমি জানি না। তার মানে উত্তর লেখে, না না, আমার সাথে ওর বিয়ে হয়নি। সে কি, কেন? আরে সে ছাড়, অনেক পুরনো, অনেক গল্প, কোথায় আছে এখন আমি তাও জানি না। উঠছিস মানে অবাক লাগলেও কোথাও যেন একটু খুশি হলো। মনে হলো তাহলে বোধহয় আজও আত্রেই একা। আত্রেয়কে বোধহয় বলা যায়, আজকে বোধহয় নিজের বোধটার কথা, পুরোনো কথাটা একটু হলেও বলা যায়। তারপর নিজেকেই বোঝালো, না না, সে কি করে হয়, হয়তো অন্য কারোর সঙ্গে বিয়ে করে আছে।
তারপর জিজ্ঞেস না করে পারল না, তা এখন সংসার করছিস তো? আত্রি বেশ কয়েক ঘন্টা পরে রিপ্লাই করলো, হ্যাঁ সংসার করছি নিজের সাথে। আমি গোয়াতে একাই থাকি রে। এখানে আমি রিসার্চ করছি, মানে পিএইচডি করছি। পিএইচডি? মনে মনে প্রশ্ন উঠলো, এত বছর পরে পিএইচডি করছে মানে তাহলে বোধহয় সংসারে বিজি হয়ে গেছে, যাকে বিয়ে করেছে তার সঙ্গে, সেই জন্য এখন পিএইচডি করছে। সে প্রশ্ন কিছু করলো না, টুকটাক এমনি পুরনো গল্প একটু হলো, তারপরে চ্যাট বন্ধ হয়ে গেল। কিন্তু ব্যাপারটা কি হলো জানেন, রোজই দুজনের জীবনে এই চ্যাটটা হয়ে গেল একটা সঙ্গী। দিনে দুবার তিনবার মেসেজ এক্সচেঞ্জ হয়, আর রাত্রিবেলা সময়ের হিসেবই থাকে না। লিখে লিখে কখনো কখনো আঙ্গুল ব্যথা করলেও লেখা থামে না, অথচ কেউ ফোন করেনি। একদিন ওর মনে হলো আমাকে আজকে ফোন করতেই হবে, ভীষণ মনে পড়ছে আত্রে এই মুখখানা, দীঘল চোখ দুটো, ওর সেই ঝলমলে ভাব, সেই প্রাণোজ্জ্বল ডাকাডাকি, সময় কাটানো। কেমন হয়েছে এখন ঠিক ওকে দেখতে? ও কি আগের মতো এরকম স্লিম ট্রিম মিষ্টি আছে, নাকি একটু মেদ জমেছে, নাকি কেমন? তার মনের স্বপ্ন সুন্দরী ঠিক কেমন এখন? ভীষণ ইচ্ছে করছিল যদি গলাটা শোনা যেত। ভিডিও কল করা তো সাহসই হয়নি, কি জানি বাবা কি ভাববে। ফোনটা করেই ফেললো। ফোনটা কিন্তু দুটো রিং হওয়ার পরেই আত্রেই তুলেও নিল। ও প্রান্ত থেকে আসলো একটু স্তিমিত গলায়, হ্যালো। অবাক হয়ে গেল, গলায় অনেক উচ্ছলতা আশা করেছিল, ঠিক আগের মতন। এটা একটু স্তিমিত, এ কি সংসারী মানুষের লক্ষণ? কে জানে। সাহস করে কিছু জিজ্ঞেস করতে পারলো না, খালি বলল, হ্যাঁ রে কেমন আছিস, কিন্তু সত্যি কথা বলি, তোর সঙ্গে কথা বলতে আমার ভীষণ ইচ্ছে করছিল, আর তোর গলাটা শুনতে ভারী মন চাইছিল, তাই জন্য ফোন করলাম। পুরনো বন্ধু তো। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক করেছিস, খুব ভালো করেছিস, ভালোই লাগছে তোর সঙ্গে কথা বলতে। বল না কেমন আছিস, কি করছিস? মান জিজ্ঞেস করল। আমি তো তোকে বলেছি আমি ভালোই আছি, আর আমি বুঝতে পারছি তুই জানতে চাইছিস তো আমি কাকে বিয়ে করেছি, আমার কটি সন্তান, তাই না? না রে, আমি বিয়ে করিনি। আমি এখানে পড়াশোনা করি, কদিন আগে বাবা চলে গেছেন, মা একা আছেন। মা এখনো চলতে ফিরতে ভালোই পারেন, মা মাঝে মাঝে আসেন, আর স্কুলের চাকরি এখনো কয়েক বছর মার আছে, তাই সব সময় আসতে পারেন না গরমের ছুটিতে, আর আমি মাঝে মাঝে যাই। ওর মানে যেন একটা অদ্ভুত রিলিফ লাগলো। তার মানে ও বিয়ে করেনি। কেমন যেন নিজেকে স্বার্থপর মনে হলো অধিকার বোধটা একটু হলেও বেড়ে গেল। এরপর কি হলো জানেন, রোজ রাত্রে সঙ্গী হলো ওদের ফোন কলস। এমনকি ডিনার করতে মনে থাকে না, কিছু না, অনেক কথা, জমানো কথা, রোজকার অফিসের গল্প ওর চিসমান ওকে বলে, আর ওর থেকে শুনে ওর রোজকার গল্প। এই রোজের ছোট ছোট নিটিগ্রিটি ব্যাপার স্যাপার আলোচনা হয়। অনেক সময় অর্থহীন হলো দুজন খুব মন দিয়ে দুজনকে শোনে, বোঝার চেষ্টা করে, খোঁজ খবর নেয়, নানান কিছু। অফিসে বসের সঙ্গে একটু মতানৈক্য আছে ওর চিসমানের। খুব ট্যালেন্টেড বস, কিন্তু পুরনোপন্থী, তাই অনেক জায়গাতেই অনেক ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তর্ক বিতর্ক লেগে যায়। সেই যে মনের কষ্টগুলো সেগুলো কিন্তু শেয়ার করতে ও ফোন করে নেয় আত্রেয়কে। বেশ রিলিফ লাগে। ফোন করার পর মনে হয় আহ কি ভালো লাগলো, ঠিক কি ব্যাপারটা আদৌ নিজে বুঝতে পারে না যে কি ঘটছে, আর ঠিক তেমনটাই যেন আত্রেয়েরও একটা নেশার মতো হয়ে গেছে। আত্রেয় রোজই ওর কাজের ফাঁক থেকে ফোন করে। আত্রেয় বর্তমানে একটি এনজিওতে প্রচুর ছেলে মেয়েকে স্বনির্ভর হওয়ার কাজে সহযোগিতা করে। তাদেরকে নানা কাজে, যেমন সাবান, ফিনাইল এগুলো বানিয়ে সেগুলো মার্কেটে বিক্রি করা, তাদের জন্য সাইট খুলে দেওয়া, এইভাবে কাজ চলে। দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হয়, ফোনালাপ, ফোন বন্ধন, চলে গল্প, চলে নিজেদের আত্মকথার শোনার মানুষের এক অদ্ভুত এক্সচেঞ্জ থিওরি। কিন্তু এগুলো করতে করতে একে অপরের কাছে কবে যে অপরিহার্য হয়ে যায় তা বোঝে না। একদিন অমিত বলে, আমি খুব এক্সাইটেড, ফোন করে বলে ওর বন্ধু অমিত, আমি দেশে আসছি। আত্রেয়কে ফোন করে না, ও ফোন করে
আমাদের গল্পের নায়ক অর্চিষ্মানকে। অর্চিষ্মান বলে, দারুণ ব্যাপার, তুই আমেরিকা থেকে আসিস, চল আমরা একসাথে কোথাও মিট করি। এই নিয়ে কথাবার্তা চলে। এদিকে অমিতের অফিসে একটা সুখবর আসে, ওর একটা অফিসের রিট্রিট তখন এসে যায় গোয়াতে। অমিত ভীষণ এক্সাইটেড, ও এসেছে দেশে, দেখা করবে। এদিকে অর্চিষ্মানের মন পড়ে আছে গোয়াতে যাবার জন্য। অর্চিষ্মান এক্সাইটেড হয়ে কল করে ওর বান্ধবী আত্রেয়ীকে। আত্রেয়ী ফোন ধরে, বলে, তোর গলা আজকে খুব উত্তেজিত, নিশ্চয়ই কোনো সুখবর আছে। গলা শুনেই সবটা যেন কেমন বুঝে যায়, তাই না? অর্চিষ্মান বলে, হ্যাঁ রে, আমার একটা অফিসের রিট্রিট হবে, ওখানে অনেকগুলো লোক মিট করবে আর আমাদের অমিতও আসবে। এটা কিন্তু তোর বাড়ির কাছাকাছি, চল না মিট করি কোনো একটা জায়গায়, কমন পয়েন্টে। অবাক হয়ে যায়, একটুখানি থামে, কোনো উত্তর দেয় না। তাতে ভারী অবাক হয় অর্চিষ্মান, কি ব্যাপার? এক্সাইটমেন্ট তো ওই দিক থেকে অতটা নেই, তবে কি ও ঠিক পছন্দ করছে না? তারপর সেই ভাবনাটাকে গুরুত্ব না দিয়েই বলে, তাহলে দেখা হচ্ছে তো? একটু থেমে সে আগের মতন হেসে বলে, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু কোনো হোটেলে নয়, আমার বাড়িতে আসিস প্লিজ, আমি তো একাই থাকি, আমি না হয় রান্না বান্না করবো, আর তুই আমি আর অমিত বসবো। অমিতের নামটা কিন্তু ডিলিট করতে ইচ্ছে হয় ওর। অমিতকেও ফোন করে বলে যে আমি কলকাতায় পরে আসবো, তখন দেখা হবে। ক্যান্সেল করতে খারাপ লাগে, কিন্তু মন তখন স্বার্থপর, মন চায় একা দেখা করবে বন্ধু আত্রীর সঙ্গে, যাকে ও হয়তো সেই তবে থেকে ভালোবাসা, আর আজও সেটা কমেনি, আজ বরং যেন অনেকটা বেড়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। সেই দিনটা, কাঙ্ক্ষিত দিনটা এসে যায়, চলে যায় গোয়াতে নিজের অফিসের কাজ নিয়ে, কিন্তু বেসিক্যালি ওর মনে তখন চলছে কবে কখন দেখা হবে আত্রীর সঙ্গে। কি এক্সাইটমেন্ট বলুন তো, 12 বছরের পুরনো বন্ধু, যাকে যাকে সবসময় বন্ধুর থেকে একটু বেশি বন্ধু মনে করতে চেয়েছে কিন্তু কোনোদিনও পারেনি, আজ তার সঙ্গে দেখা হবে। আপনাদের জীবনে এরকম বন্ধু আছে নাকি? ভাবুন ভাবুন, আমি গল্পটা বলতে থাকি কেমন। তারপরে কি হলো জানেন? সেদিনটা এলো, কাজ সেরে এদিকে একটু আত্রের দিকটা দেখে নি। আত্রেই ঘর গোছাচ্ছে, মনের মতো রান্না করছে। গোয়ার বেকারি খুব বিখ্যাত, কিন্তু ইচ্ছে করলো নিজের হাতে বানানো কেক বানিয়ে বন্ধুকে খাওয়াবে। বানিয়ে ফেললো একটা অন্যরকম আনকমন রেসিপি, ফ্রুট কেক। এটা কফির সঙ্গে বা চায়ের সঙ্গে দিলে নিশ্চয়ই ওর খুব ভালো লাগবে। সারাক্ষণ অর্চিষ্মানের মুখটা ভাসতে লাগলো, কিন্তু চোখের কোনায় বারবার জল আসছিল। আচ্ছা, আমি কি সত্যি অর্চিষ্মানের মতো অর্চিষ্মানকে ভালোবাসছি? আমার কি এটা করা ঠিক হয়েছে? আমি তো অ্যাভয়েড করতে পারতাম, আমি তো বলতে পারতাম যে আমি দেখা করতে চাই না। তবে কেন এমনটা হচ্ছে? এটা কি ঠিক হচ্ছে? কিন্তু কেনই বা এই ঠিক বেঠিকের প্রশ্ন আজ মাথায় উঠছে? না না, আমি তো জানি এখানে এসে একবার আমার সঙ্গে দেখা করে যাবার পর হয়তো ওর আর ইচ্ছেই করবে না এখানে আসতে। আমি কি সে আঘাত নিতে পারবো? এসব ভাবতে ভাবতে বুকের ভেতরে যে উত্তেজনার ঝড় উঠছে সেটাকে সামলাতে শুরু করলো, কিন্তু মন যে ভীষণ পড়ে আছে অর্চিষ্মানের দিকে। কেন, তার কি ভালোবাসতে নেই? ওর কি ভালোবাসতে নেই? এসব নানা প্রশ্ন মনে তোলপাড় করে চলছে আত্রের মধ্যে। সন্ধে নামলো, সময় এগিয়ে আসছে। খুব পরিপাটি ওর ঘর গোছানো, ছোট্ট ছোট্ট সুন্দর জিনিস দিয়ে অল্প আলোতে সামনের ঘর সাজালো। মিষ্টি পোলাও বানালো, আর ঝাল ঝাল কষা মাংস। কোনো এক সময় ক্যান্টিনে গল্প করার সময় অর্চিষ্মান বলেছিল গল্পের চলে। স্মৃতিশক্তি খুব স্ট্রং থাকার জন্য সেটা কিন্তু মনে থেকে গেছিল। এই মাটন রেসিপিটা একটু ভিন্ন, তাতে আত্রেইর একটা নিজস্ব সিগনেচার আছে, তাই সেটাই বানালো। কারণ অর্চিষ্মানকে সে হয়তো একটু একটু মনের বেশি কাছে জায়গা দিয়ে ফেলেছে। তারপরে আবার কেন যেন চোখে জল চলে এলো। না না, এটা বোধহয় ঠিক হচ্ছে না। সে যাই হোক, বাইরে আলো একবারে পড়ে ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলতে শুরু করেছে। ঘড়ির কাঁটা যেন দ্রুত গতিতে এগোচ্ছে, সময় যেন ঝড়ের মতন বুকের ভেতর ধুকপুকানি। একটা পছন্দ মতো জামা পরে রেডি হলো বন্ধুকে ওয়েলকাম করবে বলে। গেটে ঠিক 7টায় টুংটাং আওয়াজ হলো। বুকের ভেতরে যেন
আরো কেঁপে উঠল। মনে হলো এসে গেছে। ও কি এসে গেছে? দরজা খুলল। তারপর তারপর কি হলো জানতে হলে নজর রাখুন আমার চ্যানেলে। এটি আগামী পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব যে অর্চিষ্মান আর আরাত্রির যে এই ভালোবাসা, তার ঠিক পরিণতি কি হলো, একে অপরকে দেখে কি বোধ করলো এত বছর পরে। আর দ্বিতীয় পর্ব আসার আগে আপনারা আপনাদের গল্পগুলো আমার সঙ্গে শেয়ার করে ফেলবেন প্লিজ। আর যদি আমার এই গল্প ভালো লেগে থাকে তবে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর প্লিজ জানাবেন, ফিডব্যাক দেবেন যে আমি কিভাবে গল্প বললে আর ঠিক কেমন গল্প বলে আপনাদের বেশি ভালো লাগে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রেমে থাকবেন।